সেই রাতটা ছিল অন্যরকম। ক্যালেন্ডারের পাতায় তারিখটা বিশেষ কিছু ছিল না, কিন্তু প্রকৃতি যেন এক অস্বাভাবিক নীরবতার চাদরে মুড়ে ফেলেছিল গোটা গ্রামটাকে, কৃষ্ণনগরকে। গ্রামের নামটা যতটা শান্ত, ঘটনাগুলো তার উল্টো। তখন প্রায় রাত 2টো। আকাশে চাঁদ ছিল না, তারার আলো ঢেকে গিয়েছিল গাঢ় কালো মেঘের আড়ালে। বাতাস ছিল না, গাছপালা নড়ছিল না, শুধু শোনা যাচ্ছিল ঝিঁঝি পোকার একঘেয়ে একটানা ডাক, আর দূরে কোথাও একটি পচা ডোবার ব্যাঙের ভেজা আওয়াজ। গ্রামের বেশিরভাগ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমাদের গল্পের প্রধান চরিত্র সুমন তার মা বাবার অসুস্থতার কারণে নির্ঘুম। সুমন বছর 25-এর এক যুবক, গ্রামের একমাত্র শিক্ষিত ছেলে। তার মা বাবাকে কাল সকালেই শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে, তাই সে জিনিসপত্র গুছিয়ে আর মা বাবার ঘরে একবার উঁকি দিয়ে নিশ্চিত হতে চাইছিল যে তারা শান্তিতে ঘুমোচ্ছেন কিনা। ঘর থেকে বেরোতেই তার চোখ গেল রান্নাঘরের দিকে। সে নিশ্চিত ছিল যে রাতের বেলা কেউ সেখানে যায়নি, কিন্তু রান্নাঘরের দরজাটা সামান্য খোলা, এবং সেখান থেকে একটা ধীরে ধীরে খসা লাগার শব্দ ভেসে আসছিল, যেন কেউ মেঝেতে হাঁটু গেড়ে বসে কিছু একটা পিষছে। প্রথমে সে ভাবল হয়তো ইঁদুর হবে, কিন্তু শব্দটা ছিল ভারী, ছন্দবদ্ধ, এবং এর মধ্যে যেন একটা মানুষের শ্বাসপ্রশ্বাসের চাপা আওয়াজ মেশানো ছিল। সুমনের বুকের ভেতরটা ধরাস করে উঠল। সে একটা পুরনো লণ্ঠন হাতে নিয়ে সন্তর্পণে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দরজার কাছে গিয়ে সে দাঁড়াল। কাঁপতে কাঁপতে দরজাটা সামান্য থাঁক করে সে ভেতরে উঁকি মারল। লণ্ঠনের ম্লান আলোয় সে দেখল মেঝেতে কেউ নেই, কিন্তু দৃশ্যটা ছিল আরও ভয়ঙ্কর। মাটির মেঝেতে, ঠিক যেখানে সাধারণত তারা শাকসবজি কাটে, সেখানে টাটকা রক্তের ছোপ। রক্ত শুকিয়ে যায়নি, বরং যেন এই মুহূর্তেই কেউ তা ছড়িয়ে দিয়ে গেছে। আর সবচেয়ে গা শিউরে ওঠার মতো ব্যাপারটা হলো ঘরের কোণে রাখা শিলের পাটাটা, যেটা দিয়ে মশলা পেশা হয়, সেটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। স্বাভাবিকভাবে সিলিন্ডার আকারের সেই জিনিসটা নড়াচড়া করার কথা নয়। সুমনের শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। সে আর এক মুহূর্তও দাঁড়াল না, লণ্ঠনটা হাতে নিয়েই বিদ্যুৎ গতিতে নিজের ঘরে ফিরে এলো এবং দরজাটা ভেতর থেকে খিল দিয়ে দিল। তার মনে হলো যেন এই সামান্য সময়েও তার পিছু পিছু একটা অন্ধকার ঠান্ডা স্রোত এসে তাকে ছুঁয়ে গেল। ঘরের খিল দেওয়ার পর সে হাঁপাতে লাগল, কিন্তু সেই মুহূর্তে তার কানে এলো একটা নতুন শব্দ, খুব কাছে, খুব স্পষ্ট। এটা যেন তার জানালার বাইরে থেকে আসছিল। তার ঘরটা পুরনো আমলের, জানালাগুলো কাঠের তৈরি, আর সেগুলোর কোনো কাঁচ নেই, শুধু ছোট ছোট কাঠের ফালি বসানো। শব্দটা ছিল কেউ যেন নখ দিয়ে কাঠের দেওয়ালে আঁচড় কাটছে, ধীরে কিন্তু তীব্রভাবে, যেন কোনো ক্ষুধার্ত প্রাণী তার শিকারের দিকে এগোচ্ছে। সুমন সাহস করে লণ্ঠনটা হাতে নিয়ে জানালার ফালিগুলোর কাছে গেল। সে ফিসফিস করে নিজেকে বলল, কে ওখানে, কে? তার প্রশ্নের কোনো উত্তর এলো না, শুধু আঁচড়ানো শব্দের তীক্ষ্ণতা যেন একটু বেড়ে গেল। সে চোখ বন্ধ করে কাঠের ফালির ফাঁক দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করল। বাইরে ছিল কেবল গাঢ়, অপ্রাকৃত অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যে সে একটা জোরালো ঘোলাটে হলদেটে আলোর বিন্দু দেখতে পেল, মাত্র এক মুহূর্তের জন্য, যেন কোনো অবাস্তব চোখের মণি তার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। সুমনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে দ্রুত জানালা থেকে সরে এলো, কিন্তু এখন শব্দটা কেবল আঁচড়ানোতে সীমাবদ্ধ রইল না। এখন শুরু হলো দরজায় ধাক্কার শব্দ। প্রথমে আলতো ধাক্কা, তারপর আরও জোরদার, যেন কেউ তার মাংসল শরীর দিয়ে দরজায় সজোরে আঘাত করছে। খিলটা দুর্বল, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। সুমন দ্রুত তার বিছানার নিচে লুকিয়ে থাকা একটি পুরনো কুড়াল বের করল। তার হাত কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল এক ভয়ানক দৃঢ়তা, সে আত্মসমর্পণ করবে না। ধাক্কার শব্দের সাথে এখন একটা চাপা ককানোর শব্দও শোনা যাচ্ছিল। সেটা যেন কোনো মানুষের নয়, বরং শত বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা কোনো অভিশাপের আর্তনাদ। হঠাৎ করেই সব চুপ হয়ে গেল, কোনো আওয়াজ নেই, ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত থেমে গেছে। এই নীরবতা ছিল আগের সব শব্দের চেয়েও বেশি ভয়ঙ্কর। সুমন অপেক্ষা করল, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। তার মনে হলো যেন অনন্তকাল কেটে গেছে। সে ভাবল হয়তো বিপদ কেটে গেছে। যখন সে নিঃশ্বাস নিয়ে একটু সোজা হতে গেল, ঠিক সেই মুহূর্তেই তার মাথার ওপরের কাঠের সিলিংয়ে শুরু হলো শব্দ, ভারী, ধাপাস ধাপাস। কেউ যেন তার ঘরের ওপরের চিলেকোঠায় খুব ধীরে ধীরে হাঁটছে। চিলেকোঠা বহু বছর ধরে বন্ধ, সেখানে মানুষের যাওয়া আসা নেই, অথচ আওয়াজটা ছিল স্পষ্ট, যেন কেউ শক্তিশালী পায়ে ভর দিয়ে হাঁটছে।
হাঁটার শব্দটা ঠিক তার মাথার ওপর এসে থামল, এবং তারপর একটা হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ার ঝাপটা সুমনের ঘরের ভেতরে প্রবেশ করল। যদিও জানালা দরজা সব বন্ধ ছিল, হাওয়াটা যেন তার শরীরের ভেতরে ঢুকে শিরা উপশিরাকে ঠান্ডা করে দিল। সেই ঠান্ডার মধ্যে একটা ফিসফিসানি শুরু হলো, প্রথমে আবছা, তারপর ধীরে ধীরে পরিষ্কার। আওয়াজটা ছিল এক বৃদ্ধা মহিলার গলা, ভাঙা, কর্কশ এবং অত্যন্ত ক্রোধে ভরা। সে ফিসফিস করে বলল, তোমরা আমাকে এখান থেকে সরাতে পারবে না, তোমরা কেউই না। এই মাটি আমার, তোমাদের রক্তে ভিজে উঠবে এই ঘর, সব শেষ হয়ে যাবে, সব। সুমন তখন বুঝতে পারল এটা কোনো সাধারণ ভূত নয়, এটা এই বাড়ির মাটির গভীরে লুকিয়ে থাকা কোনো প্রাচীন অভিশাপ। বহু বছর আগে এই জমি ছিল এক নিঃস্ব অভিশাপগ্রস্ত জমিদারের শ্মশান, তার আত্মা আজও মুক্তি পায়নি। সুমনের মা বাবাও অসুস্থ হয়েছেন এই অভিশাপের কারণেই। ফিসফিসানি থামতেই সুমনের চোখ গেল তার ঘরে টাঙানো তাদের পারিবারিক ছবির দিকে। সে দেখল তার ছোটবেলার হাসিখুশি ছবিটার মাঝখানে একটি কালো দাগ তৈরি হচ্ছে, আর ছবির ভেতরে তার মুখটা যেন বিকৃত হয়ে যাচ্ছে, চোখগুলো গর্তে ঢুকে গেছে, ঠোঁটে এক বিভৎস হাসি। সুমন আর সহ্য করতে পারল না। সে কুড়ালটা নিয়ে সজোরে দরজার খিলটা ভেঙে ফেলল এবং চিৎকার করতে করতে অন্ধকার রাতের মধ্যে বেরিয়ে গেল। সে দৌড়ে গেল, প্রাণপণে দৌড়ে গেল। পেছনে ফিরে তাকানোর সাহস তার ছিল না। সে শুধু শুনতে পারছিল সেই বুড়ির কর্কশ হাসি, যা চারপাশের নৈশব্দকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল, আর শুনতে পাচ্ছিল তার পায়ের শব্দ, যা তার পিছু পিছু ধেয়ে আসছিল। সে বুঝতে পারল হয়তো সে জীবন নিয়ে পালাতে পারবে, কিন্তু নিঝুম রাতের অভিশাপ তাকে চিরদিনের জন্য তাড়া করে বেড়াবে। আজীবন সে সেই রক্তমাখা শিলের পাটা আর হলদেটে চোখের মনি ভুলতে পারবে না। সে যত দূরেই যাক, এই ভয়ঙ্কর স্মৃতি তাকে শ্বাস নিতে দেবে না। সেই রাতটা ছিল অশুভ, এক অলিখিত অভিশাপের মতো। কৃষ্ণনগর গ্রাম, যার নামের সরলতা তার ভয়ঙ্কর অতীতকে আড়াল করে রেখেছিল, সেদিন যেন গভীর কালো বিষাদে আচ্ছন্ন। রাত তখন প্রায় 2:30 পেরিয়েছে। প্রকৃতি ছিল সম্পূর্ণ স্থবির, বাতাসের সামান্যতম ফিসফিসানিও ছিল না। গাছের পাতাগুলো যেন শ্বাস নিতে ভুলে গিয়েছিল। একমাত্র শব্দ ছিল ঝিঝি পোকার অবিরাম ক্রন্দন আর পচা ডোবার শীতল ভেজা আওয়াজ। সুমনের নির্ঘুম রাতটা শুরু হয়েছিল তার অসুস্থ মা বাবার জন্য দুশ্চিন্তা দিয়ে, কিন্তু দ্রুতই তা পরিণত হল এক অস্তিত্বের সংকটে। সে হাসপাতালের জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে যখন বারান্দায় দাঁড়াল, তখন চারপাশের নীরবতা যেন কানে তালা ধরিয়ে দিচ্ছিল। বারান্দার শীতল সিমেন্টের মেঝেতে পা রেখেই তার মনে হল যেন তার পায়ের নিচ থেকে ঠান্ডা বাতাস উঠে এসে তার শিরতারা বেয়ে উপরে উঠে যাচ্ছে। সে একবার আকাশ দেখল, চাঁদ ছিল না, তারা ছিল না, শুধু অন্ধকারের পুরো কম্বল। ঠিক তখনই তার চোখ গেল রান্নাঘরের দিকে। দরজাটা শুধু সামান্য খোলা ছিল না, যেন কেউ ভেতর থেকে ধীরে ধীরে ঠেলে সেটাকে আরও সামান্য ফাঁক করে দিল। আর শব্দটা, আগের রাতে শোনা সেই ঘষা লাগার শব্দটা এবার আরও স্পষ্ট। এবার এটা কেবল কোনো কিছু পেশার শব্দ নয়, বরং ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ, যেন মেঝেতে কোনো নিথর দেহ টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এর সাথে মিশেছিল এক দুর্বল করুণ আর্তনাদ, যা ঠিক মানুষের গলার নয়, যেন কোনো কষ্ট পাওয়া আত্মার শেষবারের মতো মুক্তি চাওয়ার আওয়াজ। সুমনের হৃৎপিণ্ড ততক্ষণে পাগলের মতো ছুটতে শুরু করেছে। সে লণ্ঠনটা শক্ত করে ধরে পা টিপে টিপে রান্নাঘরের কাছে গেল। তার প্রতিটি পদক্ষেপ যেন পাথর হয়ে যাচ্ছিল। সে দরজাটা সামান্য সরিয়ে ভেতরে তাকাল। লণ্ঠনের আলোয় ঘরের মাঝখানে ভয়ঙ্কর দৃষ্টাটা দেখেই তার হাত থেকে লণ্ঠনটা প্রায় পড়ে যাচ্ছিল। মেঝেতে শুধু রক্তই ছিল না, ছিল রক্তের ভেজা ছাপ, যা দেখে মনে হচ্ছিল ক্ষুদ্র একটি পায়ের পাতার ছাপ। কিন্তু সেটা ঠিক শিশুর পায়ের ছাপ নয়, বরং কোনো বিকৃত অপ্রাকৃতিক প্রাণীর পায়ের ছাপ। আর সেই শিলের পাটা, সেটা শুধু মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল না, বরং মেঝেতে রক্তের মধ্যে এমনভাবে পড়েছিল যেন মনে হচ্ছিল কেউ খুব যত্ন করে সেটিকে সেখানে সাজিয়ে রেখেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল, শিলের পাশেই রাখা ছিল একগোছা লম্বা ধূসর চুল, যা সে নিশ্চিত ছিল যে তাদের পরিবারের কারো নয়। চুলগুলো ছিল ভেজা এবং তাতে রক্তের গন্ধ মাখানো। এই দৃশ্য দেখার পর সুমনের সন্দেহ আর রইল না, এটা কোনো সাধারণ ঘটনা নয়। সে চিৎকার করে পালাতে যাচ্ছিল, কিন্তু তার পা দুটো যেন মেঝেতে সেটে গিয়েছিল। ঠিক তখনই ঘরের কোণে রাখা চালের ড্রামের ঢাকনার উপরে সে দেখল কিছু একটা নড়ছে। সেটা ছিল বিশাল কালো রঙের একটি টিকটিকি, যার চোখ দুটো ছিল জ্বলন্ত কয়লার মতো লাল। টিকটিকিটা স্থির চোখে সুমনের দিকে তাকিয়ে থাকল এবং ধীরে ধীরে তার মুখটা সামান্য ফাঁক করল।
ফাঁক করার সাথে সাথেই সেখান থেকে টিকটিকির স্বাভাবিক আওয়াজের বদলে বেরিয়ে এলো এক তীক্ষ্ণ ফিসফিস শব্দ, যা সুমনের কানের পর্দা ভেদ করে গেল। এই আওয়াজটা যেন তাকে থামিয়ে দিল। সুমন দ্রুত চোখ সরিয়ে নিয়ে দৌড় দিল। নিজের ঘরে ফিরে এসে খিল দেওয়ার সময় সে অনুভব করল তার হাতটা যেন খিলের উপর স্থির হয়ে গেল। সে শুনতে পেল বাইরে থেকে কেউ তার দরজার দিকে খুব দ্রুত নিঃশ্বাস ফেলছে। নিঃশ্বাসটা ছিল ঠান্ডা এবং পচা মাংসের গন্ধযুক্ত। তার পিঠের ওপরের চামড়াগুলো যেন কুঁকড়ে উঠল। সে দ্রুত কুড়ালটা বের করে নিয়ে বিছানার ওপর বসে পড়ল। এবার আঁচড়ানোর শব্দটা শুরু হলো, তবে এবার শুধু কাঠের দেয়ালে নয়, শব্দটা আসছিল যেন ঘরের চারপাশ থেকে একযোগে, যেন একাধিক অস্তিত্ব তাকে ঘিরে ফেলেছে। আর সেই আঁচড়ানোর শব্দের সাথে এবার যোগ হলো এক ধীর গতির গুনগুন গান। গানটা ছিল পুরনো দিনের একটি শিশুর ঘুম পাড়ানি গান, কিন্তু সেই গানটা এমনভাবে বিকৃত করে গাওয়া হচ্ছিল যে তাতে কোনো স্নেহ ছিল না, ছিল কেবল নির্মম লোভ আর হিংসা। জানালা দিয়ে সেই হলদেটে চোখের মণি আবার দেখা গেল। এবার শুধু একটা নয়, মনে হলো যেন জোড়ায় জোড়ায় চোখ তাকে দেখছে, একটি উপরে একটি নিচে, এবং সবগুলোর মধ্যে ছিল একই অগভীর শীতল দৃষ্টি। প্রতিটি দৃষ্টি যেন সুমনের ভেতরের আত্মাকে পুড়িয়ে দিতে চাইছিল। চোখের মণিগুলো এত কাছে ছিল যে সুমন কল্পনা করতে পারছিল সেই মুখের বিকৃতি। সেই মুহূর্তেই তার মনে হলো যেন তার মায়ের গলার স্বর খুব ক্ষীণভাবে তাকে ডাকছে, সুমন, সুমন, জল দে বাবা। সুমন দ্বিধায় পড়ল, এটা কি সত্যি তার মা ডাকছেন, নাকি এটাও কোনো মায়া? সে যখন তার মায়ের ঘরের দিকে যেতে উদ্যত হল, ঠিক তখনই চিলেকোঠা থেকে সেই ভারী পায়ের আওয়াজটা আবার শুরু হলো। পায়ের আওয়াজটা এবার আরও জোরে, আরও ক্রোধে পূর্ণ, যেন কেউ উপরে ক্ষিপ্ত হয়ে লাফালাফি করছে। আওয়াজটা ঠিক তার মাথার উপরে সে থামল, এবং তারপর সিলিংয়ের পুরনো কাঠের একটা অংশ থেকে কালো ঘন চটচটে এক ধরনের তরল টপটপ করে তার বিছানার উপর পড়তে শুরু করল। তরলটা থেকে আসছিল এক অসহনীয় পচা গন্ধ, আর এর সাথে সে বৃদ্ধার গলা। এবার আর ফিসফিসানি নয়, বরং এক তীব্র কর্কশ গর্জন। তুই পালাবি না, তুই আমার সম্পত্তি, তোর রক্তে আমি এই ঘরের সাপ দূর করব, তুই আমাকে আমার মুক্তি দিবি, রক্ত, রক্ত চাই। গর্জন শেষ হতেই তার ঘরের দেয়ালে টাঙানো পারিবারিক ছবিটার কাঁচ শব্দ করে ফেটে গেল। শুধু ছবিটাই নয়, তার মায়ের ঘরের দিক থেকে একটা প্রচণ্ড ভাঙচুরের শব্দ ঘেঁষে এলো, যেন কেউ আসবাবপত্র ছুঁড়ে ফেলছে। সুমন বুঝে গেল শয়তান এখন তার মা বাবার ঘরে প্রবেশ করেছে। তার ভেতরে হঠাৎই এক অদম্য ক্রোধ জন্ম নিল। ভয় ছাপিয়ে উঠল তার ভালোবাসার মানুষের প্রতি কর্তব্যবোধ। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। কুড়ালটা শক্ত করে ধরে সে দরজার খিলটা সজোরে ভেঙে ফেলল। সে দৌড় দিল মায়ের ঘরের দিকে। বাইরের অন্ধকার তখন যেন আরও গাঢ়, আরও জীবন্ত। দরজার ফাঁক দিয়ে বেরোয়ার সময় সে দেখতে পেল উঠোনের মাঝখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যেটা কোনো মানুষের আকৃতির নয়, বরং দীর্ঘ, কাঁটাযুক্ত এবং কালো ধোঁয়া দিয়ে তৈরি। ছায়ামূর্তিটি তার দিকে হাত বাড়িয়ে দিল, যার আঙুলগুলো ছিল অস্বাভাবিকভাবে লম্বা এবং বাঁকা। সুমন চিৎকার করে মায়ের ঘরের দিকে ছুটল। সেই বীভৎস হাসি আর বুড়ির কর্কশ গর্জন তার কানে বাজতে থাকল। সে বুঝে গেল এই যুদ্ধটা শুধু তার একার নয়, এটা তার পরিবারের অস্তিত্ব রক্ষার শেষ লড়াই। সে হয়তো জিততে পারবে না, কিন্তু সে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবে। নিঝুম রাতের অভিশাপ তাকে হয়তো গিলে খাবে, কিন্তু সে নিশ্চিত ছিল তার শেষ নিঃশ্বাসেও সে সেই হলদেটে চোখের মণিগুলোর দিকে তাকিয়ে থাকবে। এই কৃষ্ণনগরের মাটি এখন সুমনের শেষ রক্তপাতের জন্য অপেক্ষা করছে। সুমন সেই ভয়ঙ্কর কালো ছায়ামূর্তিটিকে উপেক্ষা করে তার মায়ের ঘরের দিকে ঝাঁপিয়ে পড়ল। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই অঙ্গবিহীন দীর্ঘ ছায়া এক বিকৃত আর্তনাদ করে উঠল। কিন্তু সুমনের গতি ছিল বিদ্যুতের মতো। সে যখন মায়ের ঘরের দরজায় পৌঁছাল, তখন ভেতরের দৃষ্টাটা তার সব ভয়কে যেন এক লহমায় স্থির করে দিল। তার বাবা মা দুজনেই বিছানায় নিথর শুয়েছিলেন। তাদের চোখ খোলা এবং দৃষ্টিতে ছিল এক অসহায় স্থবির আতঙ্ক। ঘরের ভেতরের আসবাবপত্র সব উল্টে পাল্টে দেওয়া, কিন্তু সবচেয়ে বীভৎস ছিল ঘরের মাঝখানে। মেঝেতে ঠিক বিছানার পায়ের কাছে দাঁড়িয়েছিল একটি বৃদ্ধা মহিলার আকৃতি। বৃদ্ধাটি ছিল ভয়ানক। তার পোশাক ছিল শতাব্দীর পুরনো, ছেঁড়াখোড়া শাড়ি, যা মাটির সাথে মিশে কালচে হয়ে গেছে। তার চামড়া ছিল কাগজের মতো ফ্যাকাশে, যেন মাটির নিচে বহু বছর চাপা পড়েছিল।
চুলগুলো ছিল সেই ধূসর গুচ্ছের মতো যা সুমন রান্নাঘরে দেখেছিল, জট পাকানো এবং ভেজা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ। তাতে কোনো ঠোঁট ছিল না, শুধু দাঁতের এক বিভৎস শাড়ি যা স্থির হাসি ফুটিয়ে রেখেছিল। আর তার চোখ দুটো, সেগুলিই ছিল সেই ভোলাটে হলদেটে মণি যা সুমন জানালার ফাঁক দিয়ে দেখেছিল। সেই চোখ দুটো সুমনের দিকে তাকাল। সেই দৃষ্টি ছিল হাজার বছরের পুরনো রাগ এবং ক্ষুধায় ভরা। বৃদ্ধা অর্থাৎ অভিশাপগ্রস্ত সেই জমিদার পত্নীর প্রেতাত্মা খুব ধীরে হাসল। তার সেই হাসিটা ছিল শুকনো পাতার মচমচে শব্দ এবং ভাঙা কাঁসার কর্কশ আওয়াজ মিশ্রিত। সে ফেসফেস করে বলল, এসেছিস আমার শেষ বলি। তোর রক্তেই এই ভেটে শান্ত হবে। তোর মা বাবা তো শুধু খাবার, কিন্তু তুই তো আমার মুক্তি। এই বলে সে তার বাঁকা অস্বাভাবিক লম্বা আঙুল দিয়ে সুমনের বাবা মায়ের নিথর দেহের দিকে ইশারা করল। সুমন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে তার হাতে ধরা কুড়ালটা আরও শক্ত করে ধরল। তার রাগ তখন ভয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে চিৎকার করে বলল, কে তুই? কেন করছিস এমন? আমাদের ছেড়ে দে। প্রেতাত্মাটি এক তীব্র যন্ত্রণাদায়ক আওয়াজ করে হেসে উঠল। আমি এই মাটির অধিকারিণী। এই জমিদার আমাকে জীবন্ত পুঁতেছিল, বলেছিল আমার আত্মা যেন কখনো শান্তি না পায়। আমি মুক্তি চাই না, আমি প্রতিশোধ চাই। এই মাটির ওপর যারাই পা দেবে তাদের রক্ত আমি পান করব। এই বলে প্রেতাত্মাটি অস্বাভাবিক দ্রুততায় সুমনের দিকে এগিয়ে এলো। তার হাঁটার ভঙ্গিতে কোনো শব্দ ছিল না, কিন্তু প্রতিটি পদক্ষেপের সাথে সাথে সুমনের মনে হচ্ছিল যেন তার গলার শিরা ছিঁড়ে যাচ্ছে। সুমন নিজেকে রক্ষার জন্য কুড়ালটা উপরে তুলল। যখন প্রেতাত্মাটি প্রায় তার নাগালের মধ্যে, সে সজোরে কুড়ালটা আঘাত করল, কিন্তু কুড়ালটা শূন্যে আঘাত করল, যেন বাতাস কাটল। প্রেতাত্মাটি তার পাশ কাটিয়ে গেল এবং সুমনের কানের কাছে এসে আবার সেই পচা নিঃশ্বাস ফেলল। এইবার তার নিঃশ্বাসে ছিল ভিজে ছাই এবং কয়লার গন্ধ। বৃথা চেষ্টা মানব শিশু, প্রেতাত্মা ফিসফিস করল। হঠাৎ করেই সুমনের পা থেকে মাথা পর্যন্ত যেন বরফ গলা জল কেউ ঢেলে দিল। তার শরীর অসাড় হয়ে গেল। সে কুড়াল ধরে রাখার শক্তিও হারিয়ে ফেলল। কুড়ালটা মেঝেতে ধপ করে পড়ে গেল। প্রেতাত্মাটি তখন খুব ধীরে সুমনের সামনে দাঁড়াল এবং তার লম্বা ঠান্ডা আঙুল দিয়ে সুমনের গালে স্পর্শ করল। সেই স্পর্শে সুমনের মনে হল যেন তার গালে কেউ জ্বলন্ত লোহা দিয়ে ছেকা দিচ্ছে। ঠিক তখনই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। সুমনের বাবা, যিনি এতক্ষণ নিথর শুয়েছিলেন, তিনি হঠাৎ করেই মৃদুভাবে কোঁকিয়ে উঠলেন। তার এই সামান্য আওয়াজ যেন প্রেতাত্মাটির মনোযোগ সুমনের কাছ থেকে সরিয়ে নিল। প্রেতাত্মাটি সুমনের বাবাকে দেখে আরও ক্ষিপ্ত হয়ে উঠল। না, তুমি তো শেষ হয়ে গিয়েছিলে, আমি তোমাকে শেষ করব। প্রেতাত্মা যখন সুমনের বাবার দিকে এগোতে যাচ্ছিল, ঠিক তখনই সুমনের মনে পড়ল তার দাদুর বলা একটা পুরনো গল্প। এই জমিদার বাড়ির অভিশাপ দূর করার একমাত্র উপায় হল প্রেতাত্মা যে বস্তুটিকে সবচেয়ে বেশি ভয় পায়, অর্থাৎ ঈশ্বরের নামের মন্ত্র খোদাই করা পুরনো একটি শিলালিপি, তাকে স্পর্শ করানো। সেই শিলালিপিটি ছিল বাড়ির পুরনো তুলসী মঞ্চের নিচে পোঁতা। অসার শরীরের মধ্যেও সুমন তার শেষ শক্তিটুকু জড়ো করল। তাকে এখন বেরোতে হবে। সে হামাগুড়ি দিয়ে দরজা পেরিয়ে বারান্দায় এলো। প্রেতাত্মাটি তখন সুমনের বাবার দিকে ফিরতে যাচ্ছিল। বাইরে উঠোনে সেই কালো ছায়ামূর্তিটি তখনও স্থির দাঁড়িয়েছিল। সুমন বারান্দা থেকে তুলসী মঞ্চের দিকে দেখল। তার মনে হল এত দূর হামাগুড়ি দিয়ে যাওয়া অসম্ভব, কিন্তু সে হাল ছাড়ল না। তার মা বাবার আতঙ্কিত মুখগুলো তার চোখে ভেসে উঠল। সে নিজেকে জোর করে টেনে নিয়ে যেতে লাগল। মাটির প্রতিটি ইঞ্চিতে তার কনুই আর হাঁটুর ছাল উঠে যাচ্ছিল। একসময় সে তুলসী মঞ্চের কাছে পৌঁছাল। সে হাত দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। তার নখ দিয়ে মাটি উপড়ে গেল, কিন্তু সে থামল না। রক্তের স্রোত বইছিল তার হাত থেকে। একসময় তার হাতটা একটা মসৃণ ঠান্ডা পাথরের ওপর স্পর্শ করল। হ্যাঁ, এটাই সেই শিলালিপি। সুমন সেই শিলালিপিটা হাতে নিয়ে উঠে দাঁড়াল। তার শরীর তখনও কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল এক দৃঢ় সংকল্প। সে শিলালিপিটা বুকে চেপে আবার মায়ের ঘরের দিকে দৌড় দিল। ঘরে ফিরে এসে সে দেখল প্রেতাত্মাটি তার বাবার দিকে ঝুঁকে আছে। তার হাতে সুমনের বাবার গলার একটা অংশ। সুমন চিৎকার করে উঠল। প্রেতাত্মাটি সুমনের দিকে ফিরল।
সুমনের হাতে শিলালিপি দেখে তার সেই বীভৎস হাসিটা এক লহমায় তীক্ষ্ণ যন্ত্রণায় বদলে গেল। না, ওটা কি? ওটা ছবি না! প্রেতাত্মাটি যন্ত্রণায় চিৎকার করতে করতে পেছিয়ে যেতে লাগল। সুমন এক মুহূর্তও দেরি করল না। সে শেষ শক্তি দিয়ে শিলালিপিটা শূন্যে ছুঁড়ে মারল, যা গিয়ে সরাসরি প্রেতাত্মাটির হলদেটে চোখের মণির মাঝখানে আঘাত করল। শিলালিপিটি স্পর্শ করার সাথে সাথে এক উজ্জ্বল চোখ ধাঁধানো নীল আলো পুরো ঘরটিকে গ্রাস করল। প্রেতাত্মাটির শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করল। তার মুখ থেকে বেরোলো এক অমানসিক তীব্র আর্তনাদ, যা শুনে মনে হলো যেন হাজার হাজার আত্মা একসাথে মুক্তি পাচ্ছে। ঘরের ভেতরে সবকিছু কাঁপতে শুরু করল। দেয়ালের সিমেন্ট খসে পড়ল, জানালাগুলো ঝনঝন করে ভেঙে গেল, এবং তারপর সব চুপ। নীল আলো নিভে গেল। ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল শুধু সুমন, ক্লান্ত, রক্তাক্ত, আর তার হাতে ধরা সেই শিলালিপি। আর মেঝেতে পড়েছিল শুধু কিছু ছেঁড়া শাড়ির অংশ আর ধুলা। প্রেতাত্মাটি পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল। বাইরে উঠোনে সেই কালো ছায়ামূর্তিটিও আর ছিল না। সুমন দ্রুত তার মা বাবার কাছে গেল। তারা তখনও দুর্বল, কিন্তু এবার তাদের চোখে আর সেই আতঙ্ক নেই। ছিল এক শান্ত গভীর ঘুম। অভিশাপ কেটে গেছে। তবে সুমনের মন জানত এই রাতের ভয়ঙ্কর স্মৃতি তাকে কখনোই ছেড়ে যাবে না। সে সেই হলদেটে চোখের মণি আর পচা নিঃশ্বাসের গন্ধ সারা জীবন তার সাথে বহন করে চলবে। কৃষ্ণনগরের নিঝুম রাতের অভিশাপ হয়তো চাক্ষুষ শেষ হয়েছে, কিন্তু তার প্রভাব সুমনের ভেতরে চিরকালের জন্য গেঁথে রইল, এক জীবন্ত শ্বাসরুদ্ধকর দুঃস্বপ্ন হিসেবে। আর্তনাদ থেমে যাওয়ার পর সেই যে নীরবতা নেমে এসেছিল, তা ছিল সবকিছুর চেয়ে ভারী। সুমনের কানে তখনও সেই কর্কশ হাসি আর প্রেতাত্মার শেষ চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। বাইরে তখন সবেমাত্র ভোরের প্রথম আভা দেখা দিতে শুরু করেছে। সেই দুর্বল কমলা আলো তার ঘরের ভাঙা জানালা দিয়ে প্রবেশ করে সুমনের রক্তাক্ত শরীর আর লণ্ডভণ্ড ঘরটিকে আলোকিত করল। সুমনের বাবা মা তখনও ঘুমে আচ্ছন্ন ছিলেন। তাদের শ্বাসপ্রশ্বাস এখন শান্ত, স্বাভাবিক। অভিশাপ তাদের ওপর থেকে সরে গেছে। সুমন শিলালিপিটা মেঝেতে নামিয়ে রেখে বহু কষ্টে উঠে দাঁড়াল। তার শরীর তখন যন্ত্রণায় জর্জরিত, হাতে পায়ে গভীর ক্ষত, কিন্তু তার চেয়েও বড় ক্ষতটা ছিল তার মনের ভেতরে। সে ধীর পায়ে হেঁটে রান্নাঘরের দিকে গেল। রাতের বেলা যে ভয়াবহতা দেখেছিল, এখন দিনের আলোয় তার কিছুই অবশিষ্ট নেই। মেঝেতে কোনো রক্তের ছাপ নেই, সেই ধূসর চুলের গোছা বা বিকৃত পায়ের ছাপ, কোনো কিছুরই অস্তিত্ব নেই। শিলের পাটাটা তার স্বাভাবিক জায়গায় পরিপাটি করে রাখা। লণ্ঠনটা মেঝেতে উল্টানো পড়ে আছে। সবকিছুই স্বাভাবিক, কেবল ঘরের ভেতরকার আসবাবপত্রগুলো ছাড়া। ঠিক যেন মনে হয় এই সমস্ত ঘটনা ছিল কেবল একটি দুঃস্বপ্ন, এক বিভীষিকা। কিন্তু সুমনের হৃৎপিণ্ডের তীব্র ধরফরানি আর হাতের তাজা ক্ষতগুলো প্রমাণ দিচ্ছিল এটি ছিল এক ভয়াবহ বাস্তব। সে উঠোনে বেরিয়ে এলো। তুলসী মঞ্চের নিচে যে মাটি সে খুঁড়েছিল, সেটাও যেন কেউ দ্রুত হাতে সমান করে দিয়েছে। বাইরের সেই কালো ছায়ামূর্তি বা তার পদচিহ্ন কিছুই নেই। কেবল তার নিজের পায়ের রক্তমাখা ছাপগুলোই যেন রাতের ঘটনার একমাত্র সাক্ষী। সূর্য পুরোপুরি উঠে গেল। প্রথমবারের মতো সুমনের মনে হল যেন সে আবার স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে, কিন্তু সেই শ্বাসটা ছিল ভারী। কয়েকদিন পর সুমন তার বাবা মাকে নিয়ে শহরে হাসপাতালে গেল। শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠলেও রাতের ঘটনা তার মনে গভীর দাগ কেটেছিল। যখনই কেউ ঘরের নীরবতার কথা বলত, সুমনের কানে সেই আঁচড়ানোর শব্দ ভেসে আসত। যখনই সে কোনো ঠান্ডা বাতাস অনুভব করত, তার মনে হতো সেই পচা নিঃশ্বাসের গন্ধ তার কাছে ফিরে আসছে। সে জানত সে হয়তো বেঁচে গেছে, কিন্তু তার ভেতরের এক অংশকে সেই রাতের অন্ধকারে প্রেতাত্মাটি গ্রাস করে ফেলেছে। চিকিৎসা শেষে বাবা মাকে নিয়ে সুমন আবার কৃষ্ণনগরে ফিরে এসেছিল, কিন্তু এখন এই বাড়িটা আর তার কাছে নিরাপদ আশ্রয় নয়, বরং এক স্থবির সমাধিক্ষেত্র মনে হতো। প্রতি রাতে যখনই ঘড়িতে 2টো বাজত, সুমন জেগে উঠত। সে আর ঘুমোতে পারত না। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকত, তার চোখ খুঁজত সেই হলদেটে চোখের মণিগুলো। যদিও সে আর কখনো কোনো অশরীরী অস্তিত্ব দেখেনি, তবুও সে জানত প্রেতাত্মা হয়তো চলে গেছে, কিন্তু ভয়টা চিরতরে তার সঙ্গে থেকে গেছে। সুমন আর কৃষ্ণনগরে বেশি দিন থাকতে পারেনি।
সে তার পুরনো বাড়ি বিক্রি করে শহরতলিতে চলে যায়। কিন্তু যেখানেই সে যাক না কেন, রাতে যখন সে চোখ বন্ধ করত, সে স্পষ্ট শুনতে পেত সেই বৃদ্ধা মহিলার কর্কশ হাসি। সেই হাসিটা তাকে সবসময় মনে করিয়ে দিত যে কিছু কিছু অভিশাপ মাটির গভীরে থাকে না, বরং মানুষের আত্মার গভীরে তার শিকড় গেঁথে যায়। সে মুক্তি পেয়েছিল, কিন্তু সেই মুক্তি ছিল এক জীবন্ত নরক থেকে আরেক মানসিক নরকে প্রবেশ করা। কৃষ্ণনগরে সেই নিঝুম রাতের অভিশাপ সুমনের জীবনটাকে এক দীর্ঘস্থায়ী, নিঃশব্দ দুঃস্বপ্নে পরিণত করেছিল, যার কোনো ভোর ছিল না।